হ্যালো এভরিওয়ান, আমি দিব্যেন্দু রয়েছি আপনাদের সাথে। আজ আপনি শুনতে চলেছেন তরুণ অধিকারীর কলমে একটি তারানাথ তান্ত্রিক ফ্যান ফিকশন, তারানাথ তান্ত্রিক ও বীজের দমন। গল্পে তারানাথ তান্ত্রিকের চরিত্রে আমি দিব্যেন্দু, অন্যান্য চরিত্রে সৌরভ রায়, অভিক, বাসব, রাজ, পার্থ সারথী, পলাশ, দীপ্তিমান এবং পূজা। বেশি সময় নষ্ট না করে শুরু হচ্ছে আজকের গল্প। তারানাথ তান্ত্রিক অলৌকিক গল্পের জীবন্ত ভাণ্ডার। তার মতো অবাক করা গল্প বলিয়ে আর দুটি মানব নেই এই ভূভারতে। অনেক গল্পবাজ লোক গল্প বলতে বলতে শোনার আনন্দটা মাটি করে দেয়, কিন্তু তারানাথ নিজস্ব বাচনভঙ্গিতে গল্প বলে লোককে মুগ্ধ করে দেয়। শুধু তাই নয়, তারানাথ এমন সব কথা বলে যা অন্য সাধক বা তান্ত্রিকদের কাছে শোনা যায় না। তাই গল্পের লোভে তার বাড়িতে হানা দিই আমি ও কিশোরী। কখনো বর্ষার সন্ধ্যা বা অফিসে হাফ ছুটির পর হানা দিতাম তার বৈঠকখানায়। আমাদের মতো শ্রোতা পেয়ে তারানাথ তার জীবন কাহিনীর বলার নতুন ভাষা খুঁজে পেয়েছে। আমাদের মতো একনিষ্ঠ শ্রোতা তার জোটেনি। সত্যি বলতে কি, আগ্রহী গল্পবাজ আগ্রহী শ্রোতা পেলে যে খুশি হয় তার কিছুতেই নয়। তবে এই ঘটনা যে তোমাদের বলতে চলেছি, এটাও একটা অন্যরকম। এক শ্রাবণের বৃষ্টিমুখর সন্ধ্যা আমি ও কিশোরী গল্পের লোভে হানা দিয়েছি আমাদের চিরাচরিত আড্ডা মঠ লেনে তারানাথের বৈঠকখানায়। তারানাথের চাকর চা চাল ভাজা দিয়ে গেছে, আমরা সেগুলো সদ্ব্যবহার করছি, আর তারানাথ তার প্রিয় সিগারেট পাসিং শোতে সুখ টান দিচ্ছে। কিশোরী খেতে খেতে বলল, ঠাকুরমশাই, আজ একখানা গল্প হবে নাকি? আমার কাছে কোনো গল্প নেই, সব অলৌকিক অভিজ্ঞতা। তোমরা গল্প ভেবে বারবার ভুল করো। দ্বিতীয়বার কোনো উত্তর না পেয়ে আমরা নিজেদের কাজ করতে লাগলাম। হাতের কাজ শেষ করতেই তারানাথ বলল, গল্প শুনতে চাও তাই না? বলছি, একটু দাঁড়াও। কথা শেষ করে সিগারেটের শেষ অংশ ছাইদানি হিসেবে ব্যবহৃত নারকেলের মালায় ফেলে দিল। আচ্ছা, তোমরা কেউ স্বচক্ষে দানব দেখেছো? দানব? কই না তো। আপনি দেখেছেন? শুধু দেখিনি, হ্যাঁ, তার সঙ্গে মোকাবিলা করতে হয়েছিল। বাপরে, সে কি কাণ্ড! চোখে না দেখলে বিশ্বাস করতে না। তাহলে শুরু করুন, আর দেরি কেন? তারানাথ একটা দীর্ঘ নিঃশ্বাস নিয়ে বলল, বলছি, তবে তার আগে একটু বর্ণনা দিই। আমাদের পৃথিবী যখন সৃষ্টি হয়েছিল, তখন দেব, দানব, দৈত্য ও অশুভ শক্তির সৃষ্টি করেছিল। যেমন আলো, আঁধার, হাসি, দুঃখ, তেমনি রক্ত মাংসের মানবের সাথে বেশ কিছু মানুষ খেকো দানবকেও তৈরি করেছিল। আজ সেই ধূর্ত দানবের কথাই বলবো। এক অগ্রহায়ণের দুপুরবেলা, তখন বেশ শীত পড়তে শুরু করেছে। এই সময় একটু আরামদায়ক লাগে, বিছানা ছেড়ে উঠতে ইচ্ছে করে না। তাছাড়া আমি চিরকাল আইসি লোক। সেদিন সবে দুপুরের আহার সেরে খাটে শুয়েছি। এমন সময় বেশ কয়েকজন লোকের গলা শব্দ পেলাম। তারা নিজেদের মধ্যেই কথা বলছে। তারা জনাচরেক হবে। আমি খাটিয়া থেকে উঠে বাইরে এসে তাদের জিজ্ঞাসা করলাম, কি ব্যাপার? আপনারা কারা? একজন বৃদ্ধ লোক, বয়স 70 হবে, মাথার চুল সাদা ধবধবে, গালে খোঁচা কাঁচা পাকা দাড়ি। সে আমাকে নমস্কার করে বলল, আপনি কি তারানাথ জ্যোতিষী? হ্যাঁ। আপনার সাথেই দরকার। আমরা এক সমস্যার সম্মুখীন হয়েছি, তাই আমরা শরণাপন্ন হলাম। কি সমস্যা? আমি তাদের বৈঠকখানায় বসালাম। বৃদ্ধের নাম হরিপদ বাগচি। তারা আসছে সাইদিঘি গ্রাম থেকে। বৃদ্ধ আমাকে একটা তার দিয়ে বলল, এটা পড়ে দেখুন, এতে সব কিছু নিখুঁতভাবে লেখা আছে এবং জমিদারের শিলমোহরও দেওয়া আছে। আমি চিঠিটা হাতে নিলাম।
পুরো চিঠিতে যা যা আছে যেভাবে লেখা ছিল সেইভাবেই গুছিয়ে বলছি তোমাদের। মেদিনীপুর জেলার সাঁইদিঘি গ্রাম। গ্রামটি উড়িষ্যা বাংলা মিলনের মাঝামাঝিতে অবস্থিত। সমুদ্র সৈকত থেকে একটু দূরে গড়ে ওঠা এই গ্রামটা ক্রমে জনবসতি বেড়ে উঠেছিল, আর তার সাথে হাট, বাজার, স্কুল, পোস্ট অফিস, স্বাস্থ্যকেন্দ্র, রেশন অফিস ইত্যাদি। বলা বাহুল্য, মাত্র 12 বছরে প্রায় উন্নত এই গ্রাম গড়ে উঠেছিল সাঁইদিঘি গ্রাম। কিন্তু কথায় বলে সুখ চিরস্থায়ী নয়। গ্রামটা জনবহুল হলেও ঠিক সাঁঝ নামার পর একটা কালো নিকোষ অন্ধকার গ্রাস করে সারাদিনের রোদে পুড়ে গাখানাটাকে। তখন সবার মনে ভয় আতঙ্কের বাসা বাঁধে। তাছাড়া তখনকার দিনে নিশি ভুলো কানার তুমুল উৎপাত ছিল, যা সাধারণ মানুষের ঘোরাফেরা থেকে শুরু করে রাতে ঘুম পর্যন্ত কেড়ে নিয়েছিল অনেকের। এই গ্রামের হাটে অনেক লোক আসে, ক্রেতা ও বিক্রেতা দূর দূরান্ত থেকে আসে এবং বর্তমান জমিদার মোহনদাস সামন্ত সুশাসনে দিব্যি চলছিল। কারোর কোনো বিপদ হলে বা কারোর ভাত না জুটলে সবই মোহনদাসকেই দেখতে হতো। গ্রামবাসীরা বেশ সুখেই দিন কাটাচ্ছিল। কিন্তু এই সুসময়ের মধ্যেই হঠাৎ এক মানুষ খেকো মহাদানবের আবির্ভাব হয়। ফলে গোটা গ্রামটা শেষ হতে বসেছিল, আর হয়তো শেষ হয়ে যেতে পারত। সাঁইদিঘি গ্রাম থেকে কিছুটা উত্তরে গেলে পরে বিষফাঁড়ির জঙ্গল। জঙ্গলটা বেশ ঘন ও গাছপালা আছে, কিন্তু সেই গাছের আকৃতি মোটেও সাধারণ গাছের মতো নয়, এবং তাদের ডালপালাগুলোর দিকে তাকালে মনে হয় তারাও তোমার দিকে চেয়ে আছে, যেন তোমার জন্য অপেক্ষা করছে তোমাকে খাবে বলে। কানাঘুষো শোনা যায় যে দিনের বেলা যারা ওই জঙ্গলে যায় তারা নাকি আর ফেরে না। অনেকেই নাকি ওই জঙ্গলে গাছ কাটতে গিয়ে চরম বিপদে পড়েছে। নিমিষের মধ্যে গায়েব হয়ে গেছে অনেক লোক। তবে অনেকেই বলে ওই জঙ্গলের মাটির তলায় এক দানব থাকে। সে নাকি রক্ত মাংসে গড়া মানুষের চামড়ার গন্ধ পেলে শুকতে শুকতে বাইরে আসে, আর তৎক্ষণাৎ যাকে পাবে তাকে নিয়ে একেবারে বনের মধ্যে ঢুকে যায়। যদিও অনেকে নররক্তের দাগ দেখেছে জঙ্গলের গাছে গাছে, তাই কেউ যেতে সাহস পায় না ওখানে। দানবটাকে দেখতে নাকি বড় ভয়ানক। গায়ের রং সবুজ, 4টে হাত, দাঁতগুলো করাতের ফলার মতো, কিন্তু আলাদিনে জিনের মতো আছে সরু লেজ। আর সব থেকে ভয়ানক হলো তার চোখটা। দানবটার একটা চোখ নাকি আবার কপালে। সেই চোখ দিয়ে নাকি দূরের জিনিস সে খুব ভালো দেখতে পায়। আবার ইচ্ছে করলে নাকি রূপ ধারণ করতে পারে, মানে ছদ্মবেশ ধরতে পারে। মানুষের সাথে ছদ্মবেশে মিশে গিয়ে তাকে হত্যা করবে। তবে একদিন নাকি জঙ্গলের ভেতরে ছিল দানবটা। এবার গ্রামের মধ্যে ঢুকে এসে তার শিকার শুরু করেছে। এই ঘটনাটা সূত্রপাত 6 মাস আগে ও প্রথম হত্যা হলো গ্রামের এক গরিব প্রজার জামাতা হরিহর সাপুই। এখানকার স্থানীয় জমিদারের বাড়িতে গোমস্তাগিরি করত। মাসিক যা পায় তাতে মোটামুটি ভাত কাপড়ের ব্যবস্থা হয়ে যায়। হরিহরের বয়স 60, মাথায় কাঁচা বাঁকা চুল, বেশ ঢ্যাঙা চেহারাটা রোগা রোগা হলেও বেশ শক্তপোক্ত কঠোর পরিশ্রমী মানুষ। তার 2 মেয়ে। বড় মেয়ের বিয়ে দিয়েছে, 1 মাস হয়েছে, আর ছোট মেয়ে সবে স্কুলে পড়াশোনা করছে। সে যাই হোক, হরিহর তার সংগ্রহ থেকে খরচাপাতি করে মেয়ের বিয়ে দিয়েছে। মেয়ে অষ্টমঙ্গলায় সেই যে এসেছিল আর শ্বশুর বাড়ি ফেরেনি, তাই জামাতা কাশীনাথ আগামীকাল সন্ধ্যার মুখে আসবে তাকে নিয়ে যেতে, এবং রাত কাটিয়ে আবার ভোরে রওনা দেবে তারা। কাশীনাথ বর্তমানে দানবের তাণ্ডবের কথা জানে না। পরদিন সন্ধে নাগাদ নৌকায় করে আসছিল কাশীনাথ। নৌকার মাঝি তার পরিচয় পেয়ে তাকে নৌকায় বিরাজ করতে বলল।
তারা দুজন ছাড়া অন্য কোনো যাত্রী নেই, তাই ভয় কাটাতে দুজনে গল্প করতে লাগলো। বেশ গা ছমছমে পরিবেশ। নৌকায় একটা হ্যারিকেন চলছে। সেই হ্যারিকেনে আলো পড়ছে নদীর জলে, ঢেউ খেলা জলের উপর। দূরে হোগলা বনে শিয়ালের ডাক শোনা গেল। পাশের জঙ্গল থেকে ঝিঝি ডাকছে। তারা যখন বিষফাঁড়ির জঙ্গলের কাছাকাছি এলো, তখন একটা মেয়েলি কান্নার শব্দ পেল। কেউ যেন আকুল ভাবে কাঁদছে। জামাতা কাশীনাথ ভয় পেয়ে বলল, মাঝি ভাই, কেউ কাঁদছে না? হ্যাঁ বাবু, আমিও শুনেছি বটে, কিন্তু রাত বিরেতে অনেক কান্না শোনা যায়। মানে ওদের কান্না। ভূতের কথা বলছো নাকি? না বাবু, ভূতের থেকে ভয়ানক জিনিস আছে। কাশীনাথ মাঝির কথায় গুরুত্ব দিল না। তারা আরো কিছুটা যেতে কান্নার শব্দটা দৃঢ় হলো। বিষফাঁড়ির জঙ্গল পেরিয়ে এলে একটা শান বাঁধানো ঘাট পড়ে, যেখানে আসতেই একটা মেয়ে হ্যারিকেন নিয়ে দাঁড়িয়ে আছে। নৌকা দেখে সে তাদের হাঁক দিল, ও মাঝি ভাই, মাঝি ভাই, একটু শোনো না গো, আমি বড় বিপদে পড়েছি, একটু দাঁড়াও না। মাঝির দাঁড়াতে ইচ্ছে করছিল না, কিন্তু জামাতা কাশীনাথের অনুরোধে নৌকা ঘাটের কাছে আনলো এবং বউটিকে সমস্ত ঘটনা জিজ্ঞেস করলে সংক্ষেপে কাঁদতে কাঁদতে নিজের বিপদের কথা বলল। তারপর তাদের নৌকায় উঠে গেল। তারা দুজন ছিল, এবারে তিনজন হলো। তিনজনই রওনা দিল সাইদিঘি গ্রাম। যেতে তাদের মধ্যে নানান কথা হতে লাগলো, কিন্তু তারা তখনও জানেন না তাদের জন্য কি বিপদ অপেক্ষা করেছিল। সাইদিঘি গ্রামের আগে পরে মহলানা গ্রাম। সেই গ্রামের কাছে আসতেই বউটি বলল, আচ্ছা মাঝি ভাই, তোমরা বিষফাঁড়ির জঙ্গলে এক চোখা দানবের কথা শুনেছ? মানে সেই দানবটা? ও বাপ রে বাপ, কি ভয়ঙ্কর! আমি দেখিনি, কিন্তু শুনেছি বটে। ধুস, তোমরা শুধু শুধু ভয় পাচ্ছ। আমরা কতজন আছি, ভয় কিসের বলো তো? এই তো চলে এলাম, এর পরের ঘাটেই নামবো। বউটি ঘোমটা দেওয়া অবস্থায় হাসল। তার হাসি শুনলে পুরুষের স্নায়ুতে এক ধরনের শীতল বাতাস বয়ে যায়। সত্যি বাবু, আপনার সাহস আছে বলতে হবে। আপনিও তাকে দেখেননি? না না, এই প্রথম শুনলাম। যদি দেখতে পান তাহলে কি করবেন? কিছুই না, কারণ আমাদের কাছে দানব আসবে না, ওরা আগুনে ভয় পায়। কাশীনাথের কথা শেষ হতেই ঘটল বিপত্তি। বউটা খলখল করে হেসে জলে ঝাঁপ দিল। তারপরে নৌকাটাকে একেবারে উল্টে দিল। নৌকায় বসা আরোহী আর্তনাদ করে পড়ে গেল জলের মধ্যে আর বলতে লাগলো, বাঁচাও বাঁচাও। তারা জলের মধ্যে হাবুডুবু খেতে লাগলো। তার মধ্যে ঘটল এক অবিশ্বাস্য অলৌকিক ব্যাপার। বউটি তার রূপ পরিবর্তন করে ফেলেছে এবং রূপ পরিবর্তন করে পরিণত হয়েছে সেই দানব যার কিনা একটাই চোখ, তাও সেটা আবার কপালে। আবছা অন্ধকারও তাদের বুঝতে অসুবিধা হলো না ওটা সেই রাক্ষস যে কিনা জঙ্গলে থাকে। সে মায়াজাল বিস্তার করে এদের সঙ্গে এসেছে হত্যা করবার জন্য। তারা কিছু বুঝে উঠবার আগেই সেই দানবটা কাশীনাথকে চেপে ধরে জলে ডুবিয়ে রাখলো আর মাঝিকে অপর হাত দিয়ে জলে ডুবিয়ে রাখলো। কিছুক্ষণ পর তাদের মৃত্যু নিশ্চিত করে দুজনের মৃতদেহকে নিয়ে একটা তীব্র হুঙ্কার দিয়ে জঙ্গলে চলে গেল সেই মানব খেকো দানবটা। পরদিন সূর্য উদয় হলে সাইদিঘির ঘাটের কাছে বাজারের মাছ ব্যবসায়ী থেকে শুরু করে নৌকোর মাঝিরা পর্যন্ত ভিড় জমালো, কারণ ঘাটের দুধাপ সিঁড়ির পর দুজনের মুন্ডু কাটা দেহ কিছুটা জল কিছুটা আড়ায় পড়ে আছে আর তাদের শরীরে রক্তের দাগ। তারা সাত সকালে রীতিমতো আঁতকে উঠল, কারণ যেভাবে মেরেছে বা নৃশংস হত্যা করা হয়েছে সেটা কোনো সাধারণ মানুষের কিংবা এটা কোনো সাধারণ জন্তু জানোয়ারের পক্ষে সম্ভব নয়। এদিকে হলো কি, গতকাল জামাতা না আসায় বেশ কয়েকজন নিয়ে সকালে ঘাটে রওনা দিল। হরিহর ভেবেছিল
রাত্রি দেখে হয়তো জামাতা আসেনি, হয়তো ঘাটের কাছে কোথাও আশ্রিত হয়েছে, কিন্তু গিয়ে যা দেখল তাতে তার কলিজা পর্যন্ত কেঁপে উঠল। মনে হলো হৃৎপিণ্ড বাইরে বেরিয়ে আসবে বুঝি। নৌকার মাঝি ও জামাতাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। তার মুন্ডুটা ছিঁড়ে ফেলেছে, তার শরীরে একাধিক আঘাতের ছিল। খবর পেয়ে হরিহরের কন্যা ক্রন্দনরত অবস্থায় নদীর পাড়ে এলো, পাগলের মতো হাউমাউ করে কাঁদতে লাগলো। মাত্র 1 মাস আগে তাদের বিয়ে হয়েছে, তার মধ্যে এই অবস্থা। স্বামীর এই মর্মান্তিক পরিহাস হরিহরের মেয়ে মেনে নিতে পারল না, গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করল। এমন একটা নির্মম হত্যার পর অনেকেই বেশ ভয় পেল। এরপর কিছুদিন কাটল। এর পরের হত্যাটা হলো 3-15 পরে। এবারে শিকার হলো গ্রামের এক গরিব চাষি দিনু। সারাদিন অক্লান্ত পরিশ্রম করে রাতে তাড়াতাড়ি আহার করে শুয়ে পড়ল দিনু বর্তমানে একাই আছে, কারণ তার বউ ও ছেলে বাপের বাড়ি গেছে। সেখানে শীতলা পুজো উপলক্ষে বেড়াতে গেছে, তাই দিনু নিজেই রান্না করে খেয়েছে। রাত তখন অনেক হবে। বাইরে হঠাৎ একটা মেয়েলি কান্নার স্বর ভেসে এলো। দিনু আধ বোঝা চোখে চাইল। ঘরটা অন্ধকার, শুধু একখানা হ্যারিকেন চলছে, তার বাতি সামান্য নিচের দিকে। কান্নার শব্দটা আরো দৃঢ় হলো। দিনু ভালো করে চোখ রগড়ে উঠল, তারপর বিছানা থেকে নেমে জানলার সামনে এসে দাঁড়ালো। কিন্তু যত দূর চোখ যায় চাঁদের আবছা আলোয় কিছুই চোখে পড়ছে না। তাহলে কাঁদছে কে? দিনু অন্যমনস্ক ভাবে বাইরে তাকিয়েছিল। দরজার প্রচন্ড জোরে করাঘাত হওয়ায় সে চমকে ওঠে। তারপর একজন মেয়ের গলা পাওয়া গেল। দরজাটা খুলুন, আমায় বাঁচান, আমায় বাঁচান, দরজাটা খুলুন না। দিনু ভারী অবাক হয়েছে, এত রাতে আবার কে বিপদে পড়ল। দিনু ঘরের ভেতর থেকে হেঁকে বলল, বাইরে কে? বলছি আগে দরজাটা খুলুন, আমার বড় বিপদ, দরজাটা খুলুন না। দিনু দরজা খুলতেই দেখল একজন সুন্দর বিবাহিত রমণী দাঁড়িয়ে আছে তার সামনে। তার চোখে মুখে ভয়ানক আতঙ্কের ছাপ। দিনু তাকে ভেতরে আসতে বলল। বউটি ভেতরে সব ঘটনা বলল দিনুকে। দিনু সমস্ত ঘটনা সত্য ভেবে তাকে আশ্রয় দিল। বউটিকে আহারের জন্য বলেছিল, কিন্তু না করলে। দিনু মেঝেতে একটা মাদুর পেতে আর সেই রমণীকে বিছানায় শুতে দিল। কিন্তু কাউকে বিপদে আশ্রয় দিলে তার পরিণতি যে এমন হতে পারে তা বোধ করি কোনো ভালো রক্ত মাংস মানবের মস্তিষ্কে আসে না। তখন রাত কত কে জানে। দিনু আবার ঘুম ভেঙে গেল। সে ঘুম ভেঙে দেখল যে তার মাথার কাছে বসে আছে একটা পিশাচিনী। তার দিকে হাস্যমুখে নিয়ে তাকিয়ে আছে। তার মুখের বিকৃতি বর্ণনা করা যায় না। কালো পিশাচের মতো চোখ, মুখগুলো মারাত্মক। তাদের চোয়ালের দুদিকে বেরিয়ে আছে করাতের ফলার মতো নৃশংস দাঁত। দিনু ভয় পেয়ে তীব্র চিৎকার করে উঠল। তারপর পালানোর চেষ্টা করতেই তার মনে হলো সে বন্দী হয়েছে। ঠিক এমন সময় আরেকটা ব্যাপার ঘটে। হঠাৎ তার দরজায় কেউ যেন লাথি মেরে ভেঙে দিল, আর বাড়ির দেওয়ালে পড়ল একজনের ছায়ামূর্তি। ছায়ামূর্তি মানুষের থেকে কয়েক হাত লম্বা। দিনু ভয়ে কাঁপছে। মনে হয় আজ দিন আসন্ন। কিছুক্ষণ পর ঘরের ভেতরে চলল মানুষের মরণ আর্তচিৎকার, কাঁচা রক্ত মাংস চিবিয়ে খাওয়ার শব্দ আর বিকট হুঙ্কার। পরদিন সকালে কয়েকজন লোক ধান খেতে যাচ্ছিল। তারাই প্রথমে দেখতে পায় দিনুর কাটা মুন্ডুটা পড়ে আছে তার বাড়ির তুলসী মঞ্চের সামনে। তার বাড়ির ভেতর থেকে একটা রক্তের রেখা ক্রমশ চলে গেছে নদীর দিকে, কিন্তু রক্তের দাগ বলছে বেশিক্ষণ হয়েছে তাদের মারা হয়নি। কিন্তু সকলের মনে একটাই প্রশ্ন, দিনুর দেহটাই বা কোথায়? খবরটা ছড়িয়ে পড়তে বেশি সময় লাগলো না এবং দিনুর বউ ও ছেলে চলে এলো।
তারাই প্রথম ঘরে ঢুকলো আর যা দেখলো তা কল্পনা করা যায় না। দিনু শরীরটা পাওয়া গেল না ঠিকই, তার জায়গায় পাওয়া গেল একটা আধ খাওয়া হাত আর একটা কাঁটা পা। গ্রামবাসী অনেক খোঁজাখুঁজি করে লাভ হয়নি, দিনুর দেহটা কোথাও পাওয়া গেল না। তাছাড়া পাওয়া যাবেই বা কি করে, সে তো দানবের পেটে চলে গেছে। পরপর দুজন জোয়ান মদ্দা মারা যাওয়ার পর নদীর দিকে অনেকেই যাওয়া বন্ধ করে দেয়, আর সন্ধ্যার পর পথঘাট একেবারে শুনশান হয়ে যায়। এরপর শোনা গেল একজন মাস্টার প্রাণ হারায়। গ্রামে প্রাইমারি স্কুলে নতুন শিক্ষক আসার কথা ছিল। যেদিন তার আসার কথা ছিল সেদিন আসতে পারেনি, কিন্তু চিঠি মারফত জানিয়েছেন যে 2 দিন পর আসবে, কাউকে পাঠানোর দরকার নেই, সে নিজেই হাজির হবে যথাস্থানে। আজ শুক্রবার সকালে হাট বসলেও সন্ধ্যার দিকে সেই হাট উঠে গেছে, কারণ এমনিতেই গ্রামের অবস্থা ভালো নয়। মাস্টার যখন নদীর পাড়ে নৌকা থেকে নামলেন তখন 8টা বাজে। তার হাতে একটা ব্যাগ, সেই ব্যাগ থেকে একটা টর্চ বের করে ও মাঝিকে কিছু পয়সা দিয়ে সে গ্রামের নির্জন পথ ধরল। পথে কোনো জনমানব নেই, ঝিঝি পোকা ডাকছে, আর দূরে নলখাগড়া বনে শেয়ালের পাল ডাকছে। কিন্তু কিছুটা আসতেই একটা ব্যাপার হলো, হঠাৎ যেন চন্দ্রলোক ক্ষণস্থায়ী হয়ে গেছে, মানে আকাশটা কালো হয়ে এসেছে, আর গুরু গুরু করে মেঘ ডাকছে। আরও কিছুটা আসার পর একবার বিদ্যুৎ চমক উঠল, তারপর জোরে বৃষ্টি শুরু হয়ে গেল। আগেই সামনে একটা ঘর ছিল, তারই জ্বালায় ঢুকে পড়ল মাস্টার মশাই। বাইরে দাপটের সাথে বৃষ্টি হচ্ছে, আর তার সাথে চলছে বজ্রপাত। মিনিট খানিক পর ভেতর থেকে একটা ডাক এলো, বাইরে বটে। মাস্টার মশাই চমকে উঠল, কারণ ডাকটা আচমকা এসেছে। যদিও মাস্টার স্বাভাবিক গলায় বলল, আমি নগেন্দ্রনাথ রায়, এখানকার স্কুল মাস্টার, নতুন এসেছি। মাস্টার মশাই, তা ভেতরে আসেন না, বাইরে থাকলে বৃষ্টিতে ভিজে যাবেন বটে। মাস্টার আপত্তি করলেও বৃদ্ধ ছাড়ল না। ভেতরের দরজাটা খুলতেই বাইরে একটা আলো পড়ল বৃষ্টি ভেজা রাস্তায়। তারপর একটা বৃদ্ধ বাইরে এলো। আচমকা তাকে দেখলে বুকটা ছাদ করে ওঠে। এ কি কোনো মানুষের মুখ? নাকের কাছে খানিকটা পুড়ে গিয়ে চামড়া কুঁচকে গেছে। যদিও বৃদ্ধ হেসেই তাকে ভেতরে নিয়ে গেল। বাইরে তখনও বৃষ্টি হচ্ছে। বৃদ্ধ মাস্টার মশাইকে নিয়ে ঘরে নিয়ে এলো। ঘরটা বেশ বড়, পাকা ঘর, তবে বেশ পুরনো দেয়ালের চুনবালি খসে পড়ছে। একটা খাট আর লণ্ঠন ছাড়া অন্য কিছু চোখে পড়ছে না। ঘরের মাঝখানে একটা দরজা আছে, বোধহয় আরেকটা ঘর। আপনি কিছু খাবেন নাকি? বলে তো ভালোই হতো। আচ্ছা, দাঁড়ান, ব্যবস্থা করছি। বলেই পাশের ঘরে চলে গেল। মাস্টার মশাই একটা হাত পা ছড়িয়ে খাটে শুয়ে পড়ল। ঘণ্টাখানেক পর বৃদ্ধ খাবার দিল। যে খাবার দেওয়া হয়েছে, মাস্টারের সবে চোখটা লেগেছিল। কি আর করা যাবে, সে উঠে গিয়ে হাত মুখ ধুয়ে পাশের ঘরে গেল। ঘরটা বেশ বড়, রান্নাঘর যুক্ত। মাস্টারের জন্য মেঝেতে আসন পেতে দেওয়া হয়েছে। মাস্টার বসতেই তার জন্য খাবার এনে দিল। বৃদ্ধ হালকা হেসে বলল, খাও মাস্টার, খাও। খাবারের থালা দেখে আঁতকে উঠল মাস্টার মশাই, আর তার মুখ থেকে বেরিয়ে এলো একটা বুক ফাটা আর্ত চিৎকার। তাকে যেটা খেতে দেওয়া হয়েছে সেটা হলো একটা মাথা, নরমানবের কাটা মাথা, যার জিভটা বেরিয়ে আছে আর চোখ দুটো আতঙ্কে কাঠ। মাস্টার কিছুক্ষণ চুপ থেকে এক লাফে প্রাণপণে দৌড় দিল। ঘর থেকে এক লাফে বেরিয়ে এলো। গ্রামের রাস্তা মোটেও সমতল নয়, এবড়ো খেবড়ো জমি। সেই অসমতল রাস্তায় দৌড় দিল মাস্টার। তার মধ্যে বৃষ্টি হয়ে রাস্তা একটু পিচ্ছিল হয়েছে, আর বৃদ্ধ নিজের রূপ পরিবর্তন করলো আর পরিণত হলো দানবে। সেই দানব, যার একটা চোখ আছে, তার একটা পিছু নিল মাস্টারের। কিছুক্ষণ দৌড়াতে দৌড়াতে সেই স্কুলের সামনে এলো।
আর খুব জোরে জোরে হাঁপাতে লাগলো। দানবটা তার ঘ্রাণ শক্তি দিয়ে বুঝতে পেল মাস্টার এখানে আছে। চারদিকে ঘন অন্ধকার, একটা শেয়াল পর্যন্ত ডাকছে না। মাস্টার নিজের বাঁচানোর জন্য সামনের একটি স্কুলের অন্ধকারের দালানে আশ্রয় নিল, কিন্তু দানবটা তাকে ছাড়ল না। তার রক্তের গন্ধ শুকে শুকে তাকে বের করল। তারপর মাস্টার দেহটাকে তুলে আছাড় মারল শুকনো মাটিতে। তারপর বিকট হুঙ্কার দিয়ে উঠে। পরদিন সকালে সবাই দেখলো এক অবিশ্বাস্য দৃশ্য। মুন্ডু কাটা নগ্ন দেহ পড়ে আছে স্কুল বাড়ির দালানের পারে। মাস্টার মশাই মারা গেছে। স্কুলের হেডমাস্টার মশাই দেখলো এই দৃশ্য। হেডমাস্টার বরুণ চক্রবর্তী অবাক হয়ে বলল, কি ব্যাপার বলুন তো? মাস্টার মশাই যে কাল আসবে তাকে বলেনি, তাছাড়া তাকে মারলে কে? দেখে তো মনে হচ্ছে কোনো জন্তু জানোয়ার মেরেছে। এই ঘটনার পর জমিদার গ্রামে ঢেরা পিটিয়ে দিল। দিনের আলো থাকতে থাকতে সবাইকে বাড়ি ফিরে আসতে হবে। কিন্তু দানবটা রক্ত পিপাসু, তার নররক্ত না হলে চলে না। সে কিন্তু ছদ্মবেশে ধরে ছল চাতুরি করে মানুষকে হত্যা করে। তারপর মৃত মানুষগুলোর অঙ্গ প্রত্যঙ্গ পড়ে থাকতো নদীর পাড়ে। এরপর জমিদার মোহনদাস সামন্তর ঘরে সেই বিপদ হানা দিল। তার বাড়িতে অনেক চাকর বাকর রয়েছে, তাদেরকে অনেক সময় ঘুমের মধ্যে ভুলিয়ে নিয়ে গিয়ে মারা হতো। এছাড়াও গ্রামের পশু পাখি বাদ পড়তো না। বর্তমানে গোটা গ্রাম মহামারী হয়ে গেছে। ভোরে দিনের বেলাতেও বেরোতো না, বরং দরজা বন্ধ করে ইষ্ট স্মরণ করে। মোটামুটি এই ঘটনা। আমি পত্রটা পড়ে সেটা আবার ভাঁজ করে দিলাম হরিপদকে। হরিপদ বাগচির সঙ্গে যখন কথা শেষ করলাম তখন সূর্য অস্ত যায়। বিকালের হলদেটে আলো পড়েছে বাড়ির উঠোনে। হরিপদ কথা শেষ হতেই আরেকজন বলল, সবই তো শুনলেন, আপনি বলুন এবার কি করা যায়। এখন তো যাওয়া যাবে না, কারণ অন্ধকার প্রায় হতে চলল। আগে তাহলে উপায়? উপায় আর কি, রাতটা এখানে বিশ্রাম করে আগামীকাল সকালে রওনা দেব। সমস্যা নেই, আমার এখানে সবই আছে। যেমন কথা তেমন কাজ। রাতে হরিপদ বাগচির সাথে যারা এসেছিল তাদেরকে আপ্যায়ন করে তাদের শোবার জন্য ব্যবস্থা করে দিলাম। পরদিন সকালে জলযোগ সেরে আমরা রওনা দিলাম সেই অভিশপ্ত সাঁইদিঘি গ্রামে দানব বধের উদ্দেশ্যে। বেলা তখন 1টা বাজে। মাথার উপর অগ্রহায়ণের মিঠে রোদ বিরাজ করছে। আমরা সবাই গরুর গাড়ি করে নামলাম গ্রামের এক অবস্থাপন্ন লোকের বাড়ির সামনে। বার কয়েক হাঁক দিতে একজন চাকর বেরিয়ে এলো। তারা আমার হাত পা ধুইয়ে খাতির করে ভেতরে নিয়ে গেল। তখন অবশ্য মোহনদাস ছিল না, কাজের জন্য সভায় গেছে। হরিপদ আমাকে বলল, আপনি স্নান করে নিন, তারপর আহার করে বিশ্রাম করুন। তাছাড়া আমাদের বাবুর আসতে দেরি আছে, তাই সন্ধেবেলাতেই দেখা করবে। আমি স্নান সেরে দুপুরের খাবার খেয়ে একটু জিরিয়ে নিলাম। এখানে তোমাদের বলে রাখি, মোহনদাসের পত্নী ও পুত্র ও তাদের বাড়ির লোক এরা সকলেই বেশ ভালো। যখন সন্ধে 7টা বাজে তখন আমায় ডাক এলো। ওপরের একটি ঘরে সভা বসেছে। আমি ওপরে গেলাম, গিয়ে দেখি আরো 5 লোককে নিয়ে সভা। সেখানে মোহনদাস সামন্ত ছিল, আরো 2জন মাতব্বর ছিল, হরিপদ ছিল। মোহনদাস সামন্তের বয়স 50, বেশ মোটা সোটা চেহারা, শরীরের সাথে মানানসই কণ্ঠস্বর, চোখ দুটো ধূর্ত আর নাকের তলায় পাকানো গোঁফ। সেই প্রথম কথা বলল, ঠাকুরমশাই, হরিপদ দাদার কাছে সবই তো শুনেছেন। আমরা বেশি কিছু চাই না, শুধু শুধু এই দানবটাকে বধ করুন। কারণ আমরা জানি এই কাজ সাধারণ মানুষের নয়। তান্ত্রিক বা ওঝা ছাড়া ওকে বিনাশ করা যাবে না। তাছাড়া কোনো কোনো মানুষের গন্ধ পেলেই তাকেও শেষ করে দেয়। আমি যথাসাধ্য চেষ্টা করব মোহনদাস বাবু, কিন্তু ওই দানবকে যেইভাবেই হোক ছলে বলে কৌশলে বাইরে আনতে হবে। তারপর আমি ওকে মন্ত্র বলে বেঁধে ব্যবস্থা করতে পারি। কিন্তু কিন্তু কি করে ঠাকুর? হ্যাঁ, আমরা তো ভয়ে মরি। আর ওই শয়তান মানুষের গন্ধ পেলে তখনই বাইরে চলে আসে।
ওকে বুদ্ধি দ্বারা পরাস্ত করতে হবে। কিন্তু আমি যদি সঠিক সময়ে কাজ শেষ করতে পারি বা যদি আমার ক্রিয়া সম্পূর্ণ হয়, তাহলে ও শেষ করতে পারবে, না হলে ও আমাকে শেষ করে দেবে। এই অগ্রায়ণের হালকা শীতে বিন্দু বিন্দু ঘাম দেখা দিল মোহন দাসের কপালে। কারণটা স্বাভাবিক, আমার উপর ভরসা করে এত দূর এগিয়েছিল, সে কিনা এখন। কেন ঠাকুর, কাজে কি বিলম্ব হতে পারে? না, ঠিক বিলম্ব নয়। আসলে এইসব কাজে অনেক বিপত্তিও বাধা আসে। যেমন ধরো, কোথাও কিছু নেই, হঠাৎ ঝড় উঠল, গাছের ডালপালা মাটিতে পড়তে লাগলো, কিংবা বৃষ্টি হলো। একবার আমার কাছে বাধা দিতে পারে, তাহলে মৃত্যু পর্যন্ত হতে পারে। সে তো চাইবে না যে আমি তাকে বধ করি। শুভ শক্তির সাথে অশুভ শক্তির যুদ্ধ। তাহলে উপায়? উপায় আছে, তবে আজ নয়, কাল বলবো। কিন্তু হরিপদবাবু, আপনারা তো এই গ্রামের পূর্ব লোক, তাই বলছিলাম, ওই দানব বা জঙ্গলের ইতিহাস কিছু জানেন কি? কারণ সব কিছু তো আর একদিনে হয়নি, নিশ্চয়ই এর পেছনে বড় কোনো ইতিহাস আছে। হ্যাঁ, একটা ঘটনা আবছা মনে পড়ছে বটে, তবে পুরোটা মনে নেই। যতটুকু মনে আছে সেটাই বলি ঠাকুর। তবে আমার নিজে চোখে দেখা কিন্তু নয়, ওই বাপ খুঁড়োর মুখে শোনা। এক সময় নাকি বিষফাড়ির জঙ্গলে সাপে কামড়ানো শেকড় বাকড় পাওয়া যেত এবং তাতে কাজও হতো। কিন্তু হঠাৎই এক সাপুড়ে এসে সেই জঙ্গলে বান মেরে দেয়। আসলে তার উদ্দেশ্য ছিল একজন সাপুড়ে এই গ্রামে থাকতে সবাই কিনা জঙ্গলে গিয়ে শেকড় বাকড় নেবে। শুধু বান মারল না, তীব্র অভিশাপ দিল যে কোনো লোক যদি এই জঙ্গলে কাঠ কাটতে আসে তাহলে তার মৃত্যু নিশ্চিত। সেই থেকে জঙ্গলটা অভিশপ্ত হয়ে গেছে। আর সাপুড়ে মারা যাওয়ার আগে একজনকে মেরে মাটির তলায় পুঁতে দেয়। সেই মানব আজ বহু বছর পরে দানব হয়ে পাতাল থেকে উঠে এসছে আর রক্ত মাংস খাচ্ছে। এতটা বলে থামল হরিপদ। রাত অনেক হয়েছে, তাই আলোচনা শেষ করে সবাই উঠে পড়ল। আমি খাওয়া দাওয়া সেরে নিজের ঘরে শুতে গেলাম। যখন গভীর রাত, তখন বার কয়েক দূর থেকে হুঙ্কার শুনেছি। পরদিন সকালে তাড়াতাড়ি উঠে স্নান ও আহ্নিক সেরে দাওয়ায় বসার পর এক কাপ চা নিয়ে বসল হরিপদ। তার মুখে চিন্তার ভাঁজ। চায়ে গোটা কয়েক চুমুক দিয়ে চিন্তিতভাবে বসে রইল। কিছুক্ষণ পর এলো মোহন দাস। কাল ভালো ঘুম হয়েছে তো ঠাকুর? আমি কোনো কথা বললাম না, চুপ করেই রইলাম। চা শেষ করে বললাম, হরিপদ আর মোহনদাস বাবু, আজ আমাকে কিছু সামগ্রী জোগাড় করে দিতে হবে। আজই সন্ধ্যা নাগাদ গ্রামের কয়েকজন জোয়ান যুবককে তৈরি থাকতে বলুন। তারা যেন মশাল নিয়ে তৈরি থাকে। আজ সেই দানব বধ করব। আর আমাকে আটা আর হলুদ দিয়ে যান, আর একটা ভাঁড় আর একটা পেরেক জোগাড় করে দিন। আমি আমার মতো কাজ করি। তারা আমার এই কথা শুনে সবকিছু জোগাড় করতে গেল। আমি সারাদিন আমার মতো কাজ করতে লাগলাম। দুপুরে কাউকে না জানিয়ে বাড়ির এক চাকরকে নিয়ে জঙ্গলটা দেখে এলাম। ঘন গভীর জঙ্গল, সত্যি গাছগুলো কি অদ্ভুত। আমি আমার কিছু কাজ করে আবার ফিরে এলাম। সন্ধ্যে 7টা নাগাদ কয়েকজনকে নিয়ে আমি হাজির হলাম বিষফাড়ির জঙ্গলে। সে এক ভয়ঙ্কর অভিযানের হাতছানি। তবে অনেকেই আসতে চাইছিল না, বিশেষত সন্ধ্যাবেলা। আমরা সবাই একটা অপেক্ষাকৃত জায়গাতে এলাম, আর বাকি 10-12 জন তারা ত্রিপল বাঁধা মশাল হাতে আড়ালে আছে। আমার সংকেত পেলেই মশাল নিয়ে বাইরে আসবে। জঙ্গলটা একেবারে নির্জন, থেকে থেকে ঝিঝি ডাকছে। চারদিকে নিশ্চুপ অন্ধকার। আমি নিচু হয়ে আগে একটা স্বস্তিক চিহ্ন আঁকলাম। দুপুরে এখানে একটা পেরেক পুঁতে গেছি। তারপর আটা ও হলুদ দিয়ে ভালো করে গণ্ডি কেটে দিলাম। হরিপদকে বললাম, তুমি এই গণ্ডির কাছে দাঁড়াও। আমার কথা মতো সে গণ্ডির কাছে দাঁড়ালো। কিছুক্ষণ চুপচাপ। পরিবেশ জমাট নিস্তব্ধতা গায়ে রোম খাড়া করে দিল।
আর তার পরক্ষণেই সবার কানে ভেসে এলো একটা হাড় হিম করা, রক্ত জমাট করা একটা বিকট হুঙ্কার। সেই হুঙ্কারে গাছের ডালপালা সব নড়ে উঠল। ঘূর্ণিঝড়ের সৃষ্টি হলো তার সাথে বড় করে। বুঝলাম তার আগমন হচ্ছে। কিছুক্ষণ পরেই জঙ্গলের ভেতর থেকে কারোর আসার শব্দ আসছে। শুকনো পাতায় খসখস শব্দ দ্রুত আসছে, যেন উন্মুক্ত শিকারী তার শিকারের গন্ধ পেয়ে লালসা মেটাতে আসছে। কিছু সময় পর সবার চোখে পড়ল একটা সবুজ রঙের কিছু আসছে। সামনে আসতেই পরিষ্কার হলো এ যে সেই দানব। আধারে বোঝা যায় তার গায়ের রং তীব্র সবুজ, মাথায় একটা চোখ, দাঁতগুলো নৃশংস করাতের ফলার মতো, আর সব থেকে বড় কথা, দানবটা জিনের মতো একটা লেজ সেখানে। দানবটা সামনে এসে হরিপদকেও আমাকে দেখে হুঙ্কার দিয়ে উঠল। সে লালসা দৃষ্টিতে চেয়ে রইল মানুষগুলোর দিকে। দানবটা জিভ দিয়ে লালা ঝরে পড়ছে, যেন তার শিকার তার সামনে এসেছে। বলা বাহুল্য, সবাই বেশ ভয়ে ঠক ঠক করে কাঁপছে। এমনকি আমি নিজেও ভয় পেয়েছি, যদিও জানি মধুসুন্দরী দেবীর কৃপায় কোনো প্রেত আমার কিছু করতে পারে না। আমি বললাম, এ তোর শিকার, একে খেয়ে তুই তোর খিদে মেটা। হরিপদ বাকিরা আমার কথা শুনে অবাক। হরিপদ আমার দিকে ভয়ে তাকিয়ে সে ভয় পেয়ে বলল, বলেন কি ঠাকুর মশাই, তাহলে এই সব আপনার বাহানা ছিল? এই সব নাটক করে মানুষদের নিয়ে এসে দানবের হাতেই তুলে দেয়া ছিল আপনার কাজ? ঠাকুর, আপনাকে ভরসা করে এনেছি আমরা সবাই, আর শেষে আপনি কিনা আমাদের ওই শয়তানটার হাতে তুলে দেবেন? আয় আয়, প্রসাদ গ্রহণ কর। দানবটা এগোতে গেল হুঙ্কার দিয়ে, আর তখনই পুঁতে রাখা পেরেকে পা পড়ল। কয়েক হাত দূরে ছিটকে পড়ল, যেন কেউ তাকে ছুঁড়ে ফেলে দিল। দানবটা তীব্র ক্রোধে বিচিত্র হুঙ্কার দিয়ে উঠল। আবার সেই উঠতে যাবে, তখনই আমি আমার ঝোলা থেকে লেবু গাঁথা পেরেকটা মন্ত্র বলে তার দিকে ছুঁড়ে দিলাম। আবার সঙ্গে সঙ্গে দানবটা ধরাশায়ী হয়ে পড়ল। তারপর কিছুটা আটা ও হলুদ তার দিকে ছুঁড়ে দিলাম। তারপর সবাইকে হাঁক দিয়ে ডাকলাম। হরিপদ জ্ঞান হারিয়ে ফেলে। আমি চিৎকার করে বললাম, তোমরা সব কটা মশাল ছুঁড়ে দাও ওই দানবটির দিকে, জ্বলে পুড়ে মরুক শয়তানটা, নিশ্চিহ্ন করে দাও। সত্যি বলতে কি, অনেক তান্ত্রিকের বেশ কিছু গোপন তথ্য আছে। যেমন কেউ বলা মাত্র ভূত প্রেত দূরে সরে যায়, কিংবা কাউকে দেখেছি চন্দনের গুঁড়ো দিয়ে অনেক কিছু করতে পারে। কিন্তু আমার গোপন রহস্য ছিল ওই লেবু আর পেরেকে। ওতে যা আছে তাতে ভূত প্রেত সহজেই ঘায়েল করা যায়। সে যাই হোক, আগুনে জ্বলছিল দানবটা, কিন্তু আশ্চর্যের ব্যাপার, কোনো গাছে কিন্তু আগুন লাগলো না। শুধু ভারী দানবটার সবুজ শরীরটা পুড়তে লাগলো। আগুনের ভেতর থেকে ভেসে আসছে তীব্র গোঙানি। কিছু মুহূর্ত ছটফট করে নিমিষের মধ্যেই ছাই হয়ে গেল। আমি আরো কিছু সময় পর বিড়বিড় করে মন্ত্র পড়ে বেশ কয়েকটা জায়গায় সর্ষে, কালো তিল আর জব একটু একটু করে ছুঁড়ে দিয়ে তারপর সবাইকে বললাম, চলো, কাজ সমাপ্ত হয়েছে, এবার ফেরা যাক। এক ভয়ঙ্কর অভিযান সম্পূর্ণ করে অজ্ঞান হরিপদকে নিয়ে রাতে বাড়ি ফিরলাম। তারপর তার সমস্ত ঘটনা সবিস্তরে বললাম মোহন দাসকে। সবটা শুনে সে আমাকে ধরে হাউমাউ করে কাঁদতে লাগলো। আমি তাকে আশ্বাস দিয়ে বললাম, আর ভয় নেই। পরদিন সকালে জলযোগের পর বৈঠকখানায় বসলাম। খবর পেলাম হরিপদ জ্ঞান ফিরেছে। মোহন দাসের চোখ আবার জল। সে বলল, আপনার কাছে আমরা চিরকৃতজ্ঞ। যা অসাধ্য সাধন করলেন তা কোনো প্রশংসার যোগ্য নয়। আপনি শুধু আমাদের নন, গোটা গ্রামের ত্রাণকর্তা, ত্রাতা আপনি। আবার দ্বিতীয় জীবন ফিরে পেলাম আমরা। আরে না না, আমি সামান্য জানি বলেই এইসব কাজ করতে পেরেছি। তাছাড়া হরিপদ আর গোটা গ্রামবাসী ছিল বলেই এই অভিযান সম্পূর্ণ, না হলে আমার একা তারা হতো না। কিন্তু একটা কথা সত্য, ওই শয়তানটাকে বধ করতে না পারলে ওরা তোমাদেরকে শেষ করে ফেলতো। তবে এখনো কাজ বাকি। কি কাজ ঠাকুরমশাই?
তোমাকে এই গ্রামের মঙ্গলের জন্য এবং সর্ববাধা থেকে মুক্ত করার জন্য দেবী বিপত্তারিণীর পুজো করতে হবে, তবে মূর্তি গড়ে নয়, পেতলের ঘট স্থাপন করে একখানা পট দিয়ে। পুজোর পরে হোম, সর্বশেষে ভোরের আগেই সেই ঘট বিসর্জন দিয়ে আবার সেই ঘটেই নদীর জল আনতে হবে। সেই জলে একটু গ্রামের মাটি, ধূপের ছাই আর একটু বালি দিয়ে আমি মন্ত্র বলে দেব। সেই জল যারা মারা গেছে তাদের নাম করে সেই জঙ্গলের সামনে ফেলে দিয়ে আসবেন। ভোরের আলো ফোটার আগেই যেন কাকপক্ষীদের টের না পায়। আমার কথা শেষ হতেই হরিপদ এলো, তবে তার মুখের হাসি। আমি বললাম, আমার উপর রাগ করেছো নাকি? আরে না না, রাগ কেন করব, আমি জানি আপনি কি করেছেন। আচ্ছা ঠাকুরমশাই, আপনি আমাকে দাঁড় করিয়ে রেখে দানবকে কেন আহ্বান করেছিলেন সেটা তো কই বললেন না। আসলে আগেকার দিনে যখন বড় বড় সাধকরা যজ্ঞ বা শুভ কাজ করতে বসত, তখন এক ধরনের বন্ধন প্রক্রিয়া করত, যাতে কোনো অশরীরী বা কোনো দানব যজ্ঞস্থানে বাধা দিতে না পারে। সেই বন্ধন করতে আটা ও হলুদ দিয়ে কৌন্ডি দিতে হয়, ফলে দানবরা কোনো উৎপাত করতে পারত না। কিন্তু যখন দেখে শত বাধা দিয়ে কাজ হচ্ছে না, তখন গণ্ডির সামনে কাউকে রেখে আহ্বান করলে দানব সামনে আসে শিকার করতে। কিন্তু সে তো আর জানে না যে গণ্ডি ভেদ করা অত সহজ নয়। তাই তোমাকে আমার অস্ত্র করেই বাণ প্রয়োগ করেছিলাম, ব্যাস। আর সেও নিশ্চিহ্ন হলো পৃথিবী থেকে। বাহ, স্বয়ং ঈশ্বর আপনাকে অশুভ শক্তির বিনাশ করতে পাঠিয়েছেন। যেমন রাবণ বধের জন্য রাম পৃথিবীতে জন্ম নিয়েছিল, তেমনই। সেই কথায় আমরা হেসে উঠলাম। আর ঠিক তার 3 দিন পরে মায়ের পুজো হলো। গ্রামের লোকেরাও বেশ খুশি। অনেকদিন পর ধুমধাম করে পুজো হচ্ছে, সবাই বেশ খুশি। 3 দিন পর জমিদারের মস্ত উঠানে পুজোর আয়োজন করা হলো। আমার কথা মতো ঘর ডুবিয়ে তার মধ্যে জল এনে তার মধ্যে ধূপের ছাই আর বালি দিলাম। সকালে মাটির বেদি রেখেছিলাম, সেখানে মায়ের ঘট ও পট বসিয়ে পুজো করতে লাগলাম। রাত 3টে নাগাদ পুজো শেষ করলাম। হোম আরতি করার পর বললাম, যাও মোহনদাস, এই জল সেই জঙ্গলের দিকে ফেলে দিয়ে এসো, কোনো ভয় নেই, তবে ভোরের আগে ফিরে আসবে। তারপর আমি আর ঘুমাইনি। ভোরবেলা যখন দাতুন করছি তখন ওরা ফিরে এলো। আমরা সবাই মিলে নদীতে গেলাম স্নান করতে। সাঁইদিঘি গ্রাম, মোহনের পরিবার ও বৃদ্ধ হরিপদকে ছাড়তে ইচ্ছে করছিল না। এরাই প্রকৃত মানুষ, যারা ভয়কে তোয়াক্কা না করে বিপদে পা বাড়িয়ে দেয়। আমি আরেকটা দিন থেকে বিদায় নিলাম। মোহনদাস আমাকে অনেক কিছু দিল। সবশেষে যাওয়ার সময় মোহনদাস বলল, আচ্ছা, আপনার আসল নাম কি ঠাকুরমশাই? এতদিন আছেন, আপনার নামটাই তো জানা হয়নি। তারানাথ চক্রবর্তী বলেই গরুর গাড়ি চেপে গ্রামের মেঠো পথ ধরে রওনা দিলাম নিজেদের গৃহাশ্রমে। গল্প শেষ করলো তারানাথ তান্ত্রিক। ঘড়িতে রাত 9টা বাজে। বাইরে বৃষ্টিটা সবে ধরেছে। তারানাথ আবার একটা পাসিং শো ধরিয়ে সুখ টান দিতে লাগলো। আমরা তৈরি হলাম বাড়ি যাবার জন্য। কিশোরী আসার সময় বলল, দোষ, গল্পটা জমলো না। পাষণ্ড কোথাকার। আমরা মটলেনের বৈঠকখানা ছেড়ে জলমগ্ন কলকাতার রাজপথ দিয়ে চললাম বাড়ির উদ্দেশ্যে। শুনছিলে তরুণ অধিকারীর কলমে তারানাথ তান্ত্রিক ফ্যান ফিকশন, তারানাথ তান্ত্রিক ও বীজের দমন। গল্প আসতে একটু অনেকটাই সময় লেগেছে, তো তার জন্য সরি। আশা করি পরবর্তী গল্প খুব শীঘ্রই আনতে পারবো আপনাদের কাছে। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আমরা 20,000 সদস্যের খুব কাছেই আছি। দেখা হচ্ছে অন্য কোনো গল্পে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর শুনতে থাকবেন বঙ্গকথা।